বনু, তুই এই রুমে কি করিস? তোর না এখন তাসবি ভাইয়ের কাছে গ্যালানি খাওয়ার কথা? তোমার ওই বজ্জাত ভাইয়ের গ্যালানি খাচ্ছি তো কি হয়েছে? বজ্জাত লোকটার অত্যাচার তো ঠিকই সহ্য করতে হচ্ছে। তোমার বজ্জাত ভাইটার মতো বজ্জাত ওনার শার্টটাও কিছুতেই খুঁজে পাচ্ছি না। হু হু করে হেসে উঠল রিফাপু। হাসিটা দেখে মনে হচ্ছে কতই না মজার কথা শোনালাম তাকে। রিফাপু হাসতে হাসতে বলল, তা ঠিক বলেছিস আমার বজ্জাত ভাই। তোর তো বজ্জাত বর, তো বরের এইটুকু সেবা করতেই এমন বিরক্ত হচ্ছিস? বাকি জীবন কাটাবে কিভাবে আমার বজ্জাত ভাইটার সাথে? পেয়ে গেলাম ওনার একটা টি শার্ট। সেটা হাতে নিয়েই রিফাপুর কথার পাত্তা না দিয়ে বললাম, বর্ণা ছাই, আমাকে দেখলেই মুখ থেকে তেতো কথার বর্ণনা শুরু হয়। সারাদিন আমাকে ধমকের ওপর রাখে। ওনার কর্মকাণ্ড দেখলেই আমার ভয় লাগে। আর তুমি বলছো বাকি জীবন একসাথে কাটাবো, এটা তো কখনোই সম্ভব না। মোট কথা উনি তো আমাকে সহ্যই করতে পারেন না। বলেই চলে যেতে লাগলাম। রিফাপও বিড়বিড় করে কিছু একটা বললো, কিন্তু শুনতে পেলাম না কথাটা। তোমার বজ্জাত ভাইকে টি শার্টটা দিতে হবে, রিফাপুকে বলেই চলে আসলাম আমার রুমে এসেই দেখি তাসফি ভাইয়া চোখ বন্ধ করে আছেন। ওনার পাশে দাঁড়িয়ে দুবার ডাকলাম শার্ট পাল্টে নেবার জন্য, কিন্তু সাড়া দিলেন না। উনি হয়তো ঘুমিয়ে পড়েছেন। আজকে একটু বেশি ক্লান্ত দেখাচ্ছিল ওনাকে, তাই চুলগুলো ভালো করে না মুছে শার্ট না পাল্টেই এভাবেই ঘুমিয়ে পড়েছেন। ভেজা শার্ট গায়ের সাথে লেপটে আছে। মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটায় একদম অন্যরকম লাগছে তাসফি ভাইকে দেখতে। এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে গেলেন ভেবেই অবাক হয়ে গেলাম। তাই সত্যি ঘুমিয়ে গেছেন কিনা দেখার জন্য একটু ঝুঁকে গেলাম ওনার দিকে। না, সত্যিই ঘুমিয়ে গেছেন, যার আজকের জন্য অন্তত ওনার অত্যাচার থেকে মুক্তি পেলাম। মনে মনে অনেক খুশি হয়ে সরে আসতে নিতেই হঠাৎ চোখ খুলে ফেলেন তাসবি ভাই। হঠাৎ এভাবে চোখ খুলে ফেলায় থতমত খেয়ে গেলাম। এগুলো আমার সাথে কেন হয় আল্লাহ? আমার আগে বোঝা উচিত ছিল এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়া আদৌ সম্ভব কিনা। উফ, কিনা কি ভাবছেন উনি? এভাবে তাকিয়ে থাকায় কিছুটা ভয় নিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, আসলে আপনি ঘুমিয়ে গেছেন কিনা। আমাকে কথাটা শেষ করতে না দিয়ে হঠাৎ আমার হাত ধরে খাটে বসিয়ে দিলেন। বালিশটা সোজা করে বিছানায় রেখে মাথার অর্ধেক বালিশে আর বাকি অর্ধেক মাথা আমার কোলে রেখে শুয়ে পড়লেন। এক হাত দিয়ে আমার কোলে জড়িয়ে ধরলেন যেন চলে যেতে না পারি। হঠাৎ তাসফি ভাইয়ের এমন কাজে চমকে উঠলাম আমি। থমকে গেলাম এক মুহূর্তের জন্য। বুকের টিপ টিপ শব্দটা আগের চেয়েও দ্রুত গতিতে ছুটতে লাগলো। ঠিক করলেন উনি হঠাৎ এটা? এভাবে কখনো ওনার সাথে কাছে আসা হয়নি আমার। শুধু উনি না, কোনো ছেলের সংস্পর্শেই যায়নি কখনো। আমি কিছু বলতে নিলে আমাকে ডেকে বলে উঠলেন উনি, রূপু। ওনার ঘুম জড়ানো কোমল কণ্ঠে রূপু ডাকটা শুনে আরো জোরে হার্ট বিট হতে লাগলো। এতটা জোরেই বিট করছে যে মনে হলো তাসফি ভাইয়াও শুনতে পাবেন হয়তো। রূপু, মাথাটা খুব ব্যথা করছে, একটু টিপে দে তো। একদম না করতে পারবি না কিন্তু। হঠাৎ কি হলো আমার জানি না, হাত দুটো আপনা আপনি চলে গেল ওনার মাথায়। মাথায় হাত দিয়ে বুঝতে পারলাম হালকা গরম হয়ে আছে ওনার শরীর, হয়তো জ্বর আসবে। আর কিছু না ভেবে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলাম ওনার মাথায়। আসসালামু আলাইকুম। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। এই গল্পের পরবর্তী পার্টগুলো রিয়ামণি 5 চ্যানেলে পাবেন। লিঙ্ক কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে এবং এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। মায়া জিনিসটা বড্ড অদ্ভুত। কখন কোথায় কার প্রতি যে তীব্রভাবে মায়া আটকে যায় মানুষের ছোট মন, সেটা বোঝা নিতান্তই কঠিন একটা কাজ। কোনো জিনিসের প্রতি মায়া আটকে গেলে সেখান থেকে বেরিয়ে আসা কষ্টকর, হোক সেটা কোনো বস্তু, প্রাণী বা কোনো জলজ্যান্ত মানুষ। ভালো না বাসলেও গভীরভাবে আকৃষ্ট করে তাদের প্রতি। অন্যরকম একটা টান ও ভালো লাগা কাজ করে। ঠিক তেমনি আমার এই ছোট্ট মনটায় হঠাৎ করেই কারোর প্রতি মায়ার উদয় হয়েছে। চাইলেও কাটিয়ে উঠতে পারছি না সেই অদৃশ্য মায়ার বেড়াজাল থেকে। সেদিনের পর থেকে বিগত এই 1.5 মাসে তাসফি নামক বজ্জাত লোকটার প্রতি নাম না জানা এক মায়া আটকে গেছি যেন। যে মানুষটার সাথে কথা বলতে গেলে গলায় এসে আটকে যেত, অকারণে ভয় পেতাম, তার সাথে এখন অনেক স্বাভাবিকভাবেই কথা বলতে পারি, কিন্তু ভয়টা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারিনি। হঠাৎ করেই নিজেকে অনেক বড় বড় লাগে। তাসফি ভাইয়ের সাথে এক অদৃশ্য মায়ায় আটকে যাওয়ার পর এক অন্য আমিতে পরিণত হয়েছি যেন। বারবার মনে হয়েছে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যই এমন অবুঝ হয়ে যাচ্ছে আমার অবাধ্য মন। কিন্তু আমি তো কোনোদিনই ওনার যোগ্য না। প্রতিদিন ওনার দেওয়া খোঁচাগুলো বারবার করে আমাকে সেটা মনে করিয়ে দিচ্ছিল। ওনার দেওয়া খোঁচাগুলো আমলে না নিলেও সেই রাতে ওনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে ওনার মাঝে এক অন্য তাসফি ভাইকে দেখে কেন জানি ওনার প্রতিটি কথায় অনেক খারাপ লাগত। হঠাৎ সেই সন্ধ্যা রাতের কথাটা মনে পড়ে গেল। তাসফি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিলেও অন্যদিকে তাকিয়ে থাকতে চেয়েও পারছিলাম না। কেন যেন ওনার দিকে তাকাতে পারছিলাম না। কিন্তু অবাধ্য চোখ দুটো বারবার এই বজ্জাত লোকটার দিকে যাচ্ছিল। আমার হাতে স্পর্শ পেয়ে বজ্জাত লোকটা সযত্নে নিজের চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে গিয়েছিল। তাই অনেকটা সাহস নিয়ে তাকালাম তাসফি ভাইয়ার দিকে। ওনার দিকে তাকিয়ে চমকে উঠলাম যেন। এভাবে কখনো দেখা হয়নি ওনাকে।
আর না এতটা কাছে এসেছি। একদম বাচ্চাদের মতো ঠোঁট উল্টোই ঘুমিয়ে আছেন। ফর্সা মুখটায় পানির ছোঁয়ায় আরো সজীব হয়ে উঠেছে। গালে খোঁচা খোঁচা দাড়ি, মেয়েদের মতো লাল গোলাপি ঠোঁট, গায়ে আধ ভেজা কালো শার্ট, একদম আমার কল্পনায় রাখা মানুষটার মতো। তখন নিজেকে কিছুটা সামলে নিলেও আবারও চমকে উঠলাম। সাথে সেই চিরচেনা বুকের বা পাশটা ধুকধুক করে উঠল। মনে হচ্ছে এই ধুকধুক শব্দটায় তাসফি ভাইয়ের গভীর ঘুম এখনই ভেঙে যাবে। বার কয়েক জোরে শ্বাস নিয়ে বুকে হাত দিলাম। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে গেলাম, কিন্তু স্বাভাবিক হতে পারলেও পুরোপুরিভাবে পারলাম না। আমার এই কিছুটা স্বাভাবিক হওয়াকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিতে হঠাৎ দরজা খোলার শব্দ হলো। চমকে উঠে দরজার দিকে তাকাতেই দেখলাম বড়মা থতমত খাওয়া মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন, খাবারের ট্রে হাতে। বড়মাকে দেখে চমকে উঠে বুকটা আরও জোরে ধুকধুক করতে লাগলো। তাড়াহুড়ো করে তাসফি ভাইয়ের হাতটা ছাড়িয়ে উঠতে চেয়েও পারলাম না। আমার সামান্য নড়ে ওঠায় উনি পুরো মাথাটাই এবার আমার কোলে রাখলেন। দু হাতে গভীরভাবে জড়িয়ে ধরল আমার কোমর। আমি যেন নিজের মধ্যে নেই। বড়মার সামনে এমন পরিস্থিতিতে পড়তে হবে সে যেন একদম অবাঞ্ছনীয়। এই মুহূর্তে মনে হচ্ছে এই বজ্জাত লোকটার গলা চেপে ধরি। আমার অবস্থা বুঝতে পেরে পরিবেশ স্বাভাবিক করতে বড়মা আস্তে করে বলে উঠল, ইস, ছেলেটা অনেক ক্লান্ত, তা না হলে এভাবে ঘুমিয়ে যায়। সেই সকালে নাকি বাসা থেকে বেরিয়েছে, সারাদিন কি খেয়েছে না খেয়েছে, বসার সময়টাও হয়তো পায়নি, এখন দেখ এইভাবে ঘুমিয়ে গেছে। এগিয়ে সে টেবিলে খাবার ট্রে রেখে দিল বড়মা। আমাকে উদ্দেশ্য করে বলল, তাসফি ঘুম থেকে উঠলে খেতে বলিস ওকে, সাথে তুইও খেয়ে নিস। সকাল থেকে হয়তো কিছুই মুখে তোলেনি ছেলেটা। চুপ করে মাথা নিচু করে রইলাম আমি। বড়মার দিকে তাকানোর সাহসটা নেই আমার, তাই নিচের দিকে তাকিয়েই মাথা নাড়ালাম। আমার মাথা নাড়ানো দেখে চলে যেতে গিয়েও আমার দিকে এগিয়ে আসলেন। আমার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, এত লজ্জা পাওয়ার কি আছে, তাসফি তো আর অন্য কেউ নয়। ফট করে মাথা তুলে তাকালাম বড়মার দিকে। আমার এমনভাবে তাকানো দেখে শব্দবিহীন হাসল। বড়মার কথা বলা ও হাসি দেখে কিছুটা অবাক হয়ে গেলাম আমি। ভুল কি বললাম রে মা? তাসফির সাথে তো তুই সবচেয়ে পবিত্র বন্ধনে বেঁধে গেছিস। একমাত্র আল্লাহ ছাড়া চাইলেও কেউ তোদের আলাদা করতে পারবে না। সেদিন কোনো ভুল না করেও সবাই তোদের ভুল ভেবেছে, কিন্তু এখন তোদের এভাবে থাকাটা কেউ ভুল চোখে দেখবে না। সে পথটা সেদিনই বন্ধ হয়ে গেছে, আর কাউকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই। তাসফির সাথে সময় কাটা, বোঝার চেষ্টা কর, দেখবি রাগী কথায় কথায় তোকে ধমক দেওয়া তাসফি না, এ এক অন্য তাসফিকে দেখতে পাবি। এই মুহূর্তে বড়মাকে কি বলা উচিত বুঝতে পারছি না। আমতা আমতা করে বলতে লাগলাম, তাসফি ভাইয়া আসলে এভাবে ঘুম, তাসফি তো ওর স্বামী হয়। বড়মাকে দেখে লজ্জা অস্বস্তি নিয়ে থাকতে হবে না। আমি ভেতর থেকে দরজা লক করে দিয়ে যাচ্ছি, কেউ আসতে পারবে না। আর তাসফি উঠলে ওকে বলিস খেয়ে নিতে। বড়মা, দরজা লক করতে হবে না। আমার কথাটা শুনতে পেল না বড়মা। কথাটা শেষ হওয়ার আগেই চলে গেলেন, আর যাবার সময় দরজা লক করে ভেতর থেকে টিপ দিয়ে দরজা আটকে দিয়ে গেলেন। ইস, কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলো বড়মার সামনে। যদিও তাসফি ভাইয়ের সাথে কিছুই ছিল না, তবু কিভাবে দাঁড়াবো বড়মার সামনে আমি? আজকে আমার সাথে সবকিছুই যেন অন্যরকম কিছু ঘটে যাচ্ছে। মনে হচ্ছে নতুন কোনো অনুভূতির সাথে পরিচিত হতে যাচ্ছি। বড়মার কথাগুলো বারবার আমার এই ছোট্ট মস্তিষ্কে আঘাত হানছে। আসলেই তো আমি এই রাগী রক্তটা লোকটার সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আটকে গেছি। গালে কিছু স্পর্শে টেপে উঠলাম কিছুটা। গভীর ঘুমটা আলগা হয়ে গেল আমার। আরো গভীরভাবে গালে স্পর্শ পেতে ঘুমটা পুরোপুরি ছুটে গেল, কিন্তু চোখ দুটো কিছুতেই খুলতে ইচ্ছে হচ্ছিল না। আবারও একইভাবে গালে ছোঁয়া পেয়ে নড়ে চড়ে চোখ খুলতে লাগলাম। সামনের মানুষটাকে দেখে ধরফর করে বিছানায় উঠে বসলাম। তাসফি ভাইয়া, উনি এখানে কখন এলেন, কেন এলেন? কিছুক্ষণের জন্য হতবিহ্বল হয়ে গেলাম। গভীরভাবে তাকিয়েছিলেন আমার দিকে। আমার চমকে ওঠা দেখে তিনি একটু নাড়াচাড়া করে বললেন, রিল্যাক্স রিল্যাক্স, এত ভয় পাচ্ছিস কেন? কি হলো হঠাৎ করে তোর? ওনার কথায় ঘুর কাটলো আমার। তাসফি ভাইয়া তো আমাকে পড়ানোর জন্য এসেছিলেন। প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে হঠাৎ আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছিলেন। তারপর বড়মা আসলেন, আমাকে অনেক কিছু বুঝিয়ে দরজা লক করে চলে গেলেন। আর আমি তো বড়মার কথা সমীকরণ মেলানোর চেষ্টায় ছিলাম। বড়মার কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছিলাম টেরও পাইনি। এক এক করে সবকিছু মনে পড়তে লাগলো আমার। সমস্ত কথা মনে পড়তে স্বস্তির নিঃশ্বাস ফেললাম একটা। মোবাইল হাতে নিয়ে দেখি 9:30 বাজতে চলল। সন্ধ্যা থেকে এতক্ষণ ঘুমিয়েছিলাম ভাবতেই অবাক লাগছে। তাসফি ভাইয়ের দিকে তাকাতেই দেখলাম কেমন করে জানি তাকিয়ে আছেন উনি। ওনার এবারে তাকানো দেখে চোখ নামিয়ে নিচে তাকালাম। হঠাৎ খেয়াল হলো এতক্ষণে তাসফি ভাইয়ের গায়ের উপর হেলান দিয়ে ঘুমিয়ে গেছিলাম। কথাটা মনে হতে এক রাশ লজ্জা এসে ভিড় করলো আমার মনে। যেভাবে লজ্জা পাচ্ছিস, মনে হচ্ছে বাসর ঘরে বসে আছিস। সত্যি সত্যি আমাদের বাসর হলে যে কি করবি আল্লাহ মালুম। কথাটা বলে আফসোস করতে লাগলেন উনি। এদিকে আমি চমকে উঠলাম খানিকটা। কি বলছে কি উনি? ছি, কি অসম্ভব কথাবার্তা।
তাসফি ভাই যে এমন অসভ্য রকমের কথাবার্তা বলতে পারেন আমার জানা ছিল না। আমি কটমট চোখে তাকালাম ওনার দিকে। উনি গুরুত্ব দিলেন না আমাকে। কিছু বলার জন্য মুখ খুলতেই উনি আমাকে উপেক্ষা করে আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে দাঁড়ালেন। হাত পা নাড়াতে নাড়াতে বললেন, তুই যে দিন দিন এত ভারী হচ্ছিস সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই। উফ বাবা, হাত পিঠ একদম তুঙ্গে উঠেছে তোর ভরে। একদম ছোটখাটো একটা হাতির বাচ্চা। হাতির বাচ্চা? কে হাতির বাচ্চা? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে আপনার? 42 কেজি ওজনে আমাকে দেখে আপনার তাই মনে হচ্ছে? আপনি কি? প্রচণ্ড রাগে স্থির থাকতে পারলাম না, যেন গটগট করে বলে ফেললাম কথাগুলো। আমার কথায় হেসে উঠল তাসফি ভাই। ওনার হাসিটা দেখে রাগের মাত্রা বেড়ে যেতে লাগলো যেন। হাসতে হাসতে বলে উঠল, যেভাবে ঘাড়ে চেপেছিলি তাতে আর আমার দোষ কি বল? আমার জায়গায় ইফা থাকলেও একই কথাই বলতো। আর আপনি আপনি যে আপনার বিশাল দেহ নিয়ে আমার কোলে ঘুমিয়েছিলেন, তার বেলায় আমার কি অবস্থা হয়েছে জানেন? আপনাকে তো হাতির বাচ্চা বলা যায় না, আপনি তো নিজেই একটা হাতি। কথাগুলো বলে যেন আনন্দিত হয়ে উঠল আমার মন। উফ, ভাবা যায় এই অসভ্য লোকটাকে আমি এই কথাগুলো বললাম। উফ রূপা, তুই দিন দিন ব্যাপকভাবে সাহসী হয়ে যাচ্ছিস। ওনার করা কাজ এবং ওনার বলা কথাগুলোয় আজ থেকে তাসফি ভাইয়ের নামের পাশে অসভ্য পদবিটাও যুক্ত হয়ে গেল। হঠাৎ করে তাসফি ভাইয়া আমার একদম কাছে চলে আসলেন। নিজের ভাবনায় মশগুল থাকায় কখন যে এসেছেন কিছুই বুঝতে পারিনি আমি। আমার দিকে একটু ঝুঁকে আস্তে আস্তে করে বললেন, সামান্য মাথা রেখেছি তোর কোলে, তাতে এভাবে বলছিস? তাহলে এই আমিটাকে কিভাবে সহ্য করবি সারা জীবন? কিভাবে নিবি এই আমার পুরো শরীরের ভার? এতক্ষণ রাগ বশীভূত হলেও এখন চমকে উঠলাম আমি। কেঁপে উঠল আমার শরীর। এসব কি বলছেন উনি? মানে কি এসব কথার? এগুলো বলে উনি কি বা বোঝাতে চাচ্ছেন? কিছুই ঢুকছে না ওনার ভাষ্যর মধ্যে আমার এই ছোট্ট মস্তিষ্কে। কথা বের হচ্ছে না আমার মুখ থেকে, শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে ওনার দিকে। তুই চরম লেভেলের একটা গাধা। তোর মতো গাধা ছোট্ট মস্তিষ্কে কিছুতেই এই কথাগুলো ঢুকবে না। সো চাপ নিস না। সেদিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই ছিল না আমার। একটা ঘোরের মাঝে চলে গেছিলাম যেন। আমার সে ঘোর কেটেছিল তাসফি ভাইয়ের রুম থেকে যাওয়ার পর আম্মুর আগমনে। রুমে এসে এক গাদা বকা ছুড়ে দিল আমার উপর। আমার অন্যায় কেন আমি তার আদরের ছেলেকে রুমে পাঠানো খাবারগুলো খাওয়াইনি, আর সেটা কেন দেখিনি? উনি কেন ড্রয়িং রুমে গিয়ে খাবারের আবদার করলেন? এতে যে আমার কোনো দোষ নেই সেটা বুঝতেই চাইল না, কিন্তু আম্মুর কথায় বুঝতে পেরেছিলাম বড় মা আম্মুকে কিছুই বলেনি। সেটা ভেবে কিছুটা স্বস্তি পেয়েছিলাম।